আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন ক্রিকেট খেলা সারা পৃথিবীতেই একটা জনপ্রিয় খেলা, এবং যেই খেলাতে দুটি দল থাকে এবং প্রতিটি দলে 11 জন করে সদস্য থাকে বা যারা খেলবে আর কি। আপনারা জানেন আমাদের এই ক্রিকেট খেলা প্রায় 3টা ফরম্যাটে হয়ে থাকে, সেটা হলো টেস্ট এবং ওয়ানডে এবং হচ্ছে টি20। আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হলো আমাদের পুরাতন যেই আগের যে সবচেয়ে টেস্ট ফরম্যাট দিয়ে শুরু হয় আমাদের এই ক্রিকেট খেলা, তারপর ধাপে ধাপে ওয়ানডে, তারপর এখন সব থেকে আলোচনা এবং জনপ্রিয় মানুষের মধ্যে উত্তেজনামূলক যে বিষয়টা আছে সেটা হলো টি20। এটা কি সবার মধ্যে এক এক করে খুব বয়স্ক থেকে শুরু করে এবং ছোট থেকে শুরু করে সবারই খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই টি20। তো আমরা জানি আমাদের এখন খেলা চলছে, আমরা জানি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025। আপনারা জানেন নিউজিল্যান্ড এবং হচ্ছে হলো সাউথ আফ্রিকার খেলা আজকে চলতেছে, এবং সম্ভবত খুব দারুণ এক খেলা হচ্ছে। সবারই দুইটা দল সবারই খুব পছন্দের, আমি যতটুকু জানি, নিউজিল্যান্ড এবং হচ্ছে সাউথ আফ্রিকা। তো সম্ভবত স্যার স্যার আপনার দল কোনটা, আপনি আজকের যেই খেলা চলতেছে আপনি কোনটাতে সাপোর্ট করছেন? আচ্ছা, ধন্যবাদ। নাকি সাউথ আফ্রিকা? ধন্যবাদ রাকিব। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের সেকেন্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ফার্স্ট সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট সেমিফাইনালে অস্ট্রেলিয়া বনাম হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ ছিল। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ম্যাচটা আমরা একটু বলে রাখি, অস্ট্রেলিয়া ম্যাচটা নিয়ে। কালকে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া যে ম্যাচ ছিল 264 রান করছে 49 ওভার 3 বলে। অস্ট্রেলিয়া অল আউট হয়েছে এই 264 রান তুলতে গিয়ে। জবাবে ইন্ডিয়া ব্যাটিংয়ে নেমে তারাও 48 ওভার 1 বল পর্যন্ত লড়াই করতে হয়েছে। ফলাফল 267 রান 4 উইকেটে ইন্ডিয়া ম্যাচটা উইন করছে। 6 উইকেট তাদের গেছিল। সো কালকের ম্যাচের তাহলে ডিরেক্টলি ফাইনালে চলে গেছে হচ্ছে ইন্ডিয়া, আর অস্ট্রেলিয়া উইন করতে পারে নাই। সো সেই ক্ষেত্রে তারা সেমিফাইনাল থেকে বিদায় নিল। আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া সবসময় আইসিসি টুর্নামেন্টগুলোতে সেমিফাইনাল যখনই খেলে তারা সেমিফাইনালটা খুব ভালো খেলে এবং ফাইনাল পর্যন্ত যায়, এবং ফাইনালে কিন্তু তাদের একটা উইন করার পসিবিলিটি অনেক বেশি থাকে, যেটা আমরা ইন্ডিয়ার লাস্ট কয়েকটা টুর্নামেন্টে দেখছি যে সেমিফাইনাল ফাইনাল থেকে আউট হয়ে গেছে। আমরা লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও দেখছি যে ইন্ডিয়া আসলে কিভাবে অস্ট্রেলিয়ার সাথে হেরে বিদায় নিয়েছিল ওয়ার্ল্ড কাপের ফাইনালে। সো এখন চলতেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। আজকে মুখোমুখি হচ্ছে দুইটা দল, একটা হচ্ছে সাউথ আফ্রিকা আর হচ্ছে নিউজিল্যান্ড এখানে টস জিতে ব্যাটিংয়ে আসছে। সো এখানে নিউজিল্যান্ড ব্যাট করতেছে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ 21 ওভার 3 বলে 220 রান 1 উইকেট। আচ্ছা, এখন হচ্ছে রাচিন রবীন্দ্র ব্যাটিং করতেছে 66 রান 64 বলে 66 রান, এবং কেন উইলিয়ামসন 42 বলে 30 রান। কেন উইলিয়ামসনের কথা একটু বলে রাখি, কেন উইলিয়ামসন চলতি সিরিজে খুব ভালো একটা পারফর্ম করতে পারছে না, সে কিছুটা রান খরায় ভুগতেছে। আজকে মোটামুটি 30 রান পর্যন্ত করছে। তারপরও দেখা যাচ্ছে যে কেন উইলিয়ামসন যে টাইপের ব্যাটিং করেন, তার যে ব্যাটিং ধাঁচ, আমরা সেই ব্যাটিং ধাঁচটা এখনো খুঁজে পাচ্ছি না। হয়তোবা কেন উইলিয়ামসনের উপরেই ডিপেন্ড করতেছে নিউজিল্যান্ডের একটা খুব বড় একটা স্কোরের সম্ভাবনা। এখানে আউট হয়ে গেছে হচ্ছে ইয়াং করছে হচ্ছে 23 বলে 21 রান। এখানে 3টে 4-এর মার আছে। সো এখন পর্যন্ত ইংল্যান্ডের সিরিজে এখন পর্যন্ত কোনো ছক্কা আসে নাই। সো এখন ব্যাট করছে রাচিন রবীন্দ্র আর হচ্ছে উইলিয়ামস। সো এখন দেখি সাউথ আফ্রিকাও এই টুর্নামেন্টে খুব দুর্দান্ত খেলেছে, এবং নিউজিল্যান্ডও খুব দুর্দান্ত খেলছে। নিউজিল্যান্ড লাস্ট কয়েকটা আইসিসি ইভেন্টে খুব ভালো খেলতেছে তারা। আমরা দেখছি যে লাস্ট আইসিসি ইভেন্টগুলোতে তারা কত চমৎকার খেলতে পারে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আইসিসি ইভেন্টগুলোতে এই দুইটা দল সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড তারা এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা পায় নাই। সো এটা তাদের জন্য একটা ব্যাড লাক। যদিও তারা আইসিসির র্যাঙ্কিংগুলোতে সবসময় উপরের সারিতে একটা দলে উপরের সারিতেই তারা থাকে, এবং এই দুইটা দলেই খুব চমৎকার কিছু প্লেয়ার আছে যারা খুব চমৎকার কিছু ইনিংস খেলেন, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত তারা আসলে আইসিসির ইভেন্টগুলো জিততে পারছে না। সো দেখি আজকের যে দুটার মধ্যে যে কোনো একটা দল তো ফাইনালে যাবে। রাকিব, আপনি কোনটা সাপোর্ট করছেন? আজকের দলে কোনটা সাপোর্ট করছেন? আজকে আমি চাই নিউজিল্যান্ড জিতুক।
নিউজিল্যান্ড জিতো? নিউজিল্যান্ড, কারণ হচ্ছে শুধু জেতার জন্য নাকি জাস্ট আপনি পছন্দ, কোনটা পছন্দ করেন, না, নিউজিল্যান্ড নাকি? আজকের বিষয়টা হচ্ছে যে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা দুইটা দলই আসলে আইসিসি ইভেন্টে ফাইনালে আসলে এরা ফাইনাল গুলো খেলে। বিশেষ করে সাউথ আফ্রিকার একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে তারা সব সময় সেমিফাইনাল পর্যন্তই খেলে। সেমিফাইনালে তারা এনিহাও কোনো না কোনো ভাবে তারা বাদ পড়ে যায়। আর নিউজিল্যান্ড তারা লাস্ট কিছু টুর্নামেন্টে আমরা দেখছি যে ফাইনাল পর্যন্ত গিয়েও তারা হচ্ছে ম্যাচ জিততে পারে নাই। তোমার মনে আছে লাস্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগের ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ড সুপার ওভারে ম্যাচ, দুইটা সুপার ওভারে ম্যাচ হারছিল। সো এটা তাদের জন্য আসলেই খুব একটা ব্যাড লাক ছিল। সো আজকের ম্যাচটা আমি চাই নিউজিল্যান্ড ম্যাচ জিতুক, কেন উইলিয়ামসন একটা ভালো একটা বড় একটা স্কোর করুক, যেটা নিউজিল্যান্ডের জন্য খুবই প্রয়োজন। রাচিন রবীন্দ্র তরুণ উদয়নমান একজন প্লেয়ার, খুব ভালো এবং খুব ভালো পারফর্ম করতেছে রিসেন্টলি। তার ওয়ানডে ফরম্যাটটাতে সে ওপেনিং করতেছে। নিউজিল্যান্ড কোন প্লেয়ারকে আপনার বেশি পছন্দ হয়? কেন উইলিয়ামসন এক ব্যাককে। আর আছে কি? এরপরে সারিতে আমরা যদি যাই, জাস্ট রাচিন রবীন্দ্র অ্যামেজিং প্লেয়ার। আচ্ছা, নিউজিল্যান্ড কোন প্লেয়ারের সাথে বাংলাদেশের কোন প্লেয়ারের কম্পেয়ার করা যায়? না, দুইটা আসলে ভৌগোলিক দিক থেকেও দুইটা আলাদা, দুইটা দেশও আলাদা, দুইটা দেশের শক্তিমত্তাও আলাদা। যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও জিততে পারে না, একটা ম্যাচ ড্র হয়েছে, দুইটা ম্যাচ হারছে, যেটা সাবকন্টিনেন্টের দলগুলোর সাথে। মানে নিউজিল্যান্ডের কোন প্লেয়ারের সাথে বাংলাদেশের কোন প্লেয়ারের সাথে কোনো ম্যাচ হয় কি? কোনো মানে কোনো দিক থেকে ম্যাচ করা যাবে না। নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল। তারপরেও বলবো যে কেন উইলিয়ামসন একজন একদম ক্লাসিক্যাল এবং ক্রিকেট ব্যাকরণ ফলো করে সে খেলতে খুব পছন্দ করে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এখন বিশ্বের যতগুলো ওয়ান ডাউনের যারা প্লেয়ার আছে, টপ ক্লাস যারা প্লেয়ার আছে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে কেন উইলিয়ামসন। এদের যদি ফার্স্ট সিরিয়াল আমরা বিরাট কোহলিকে রাখি, তারপর হচ্ছে স্টিভেন স্মিথকে রাখি, তাহলে আমরা থার্ড পজিশনে আমরা কেন উইলিয়ামসনকে রাখতেই পারি, যেটাতে হয়তোবা পজিশন নিয়ে কন্ট্রোভার্সি থাকতে পারে, কিন্তু উইলিয়ামসনের ক্লাস এবং তার সক্ষমতা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়তো বা নাই। আচ্ছা, ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এখন এখানে যে আজকের যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড, তবে দুইটা দলের মধ্যে মানে পার্থক্য কতটুকু? এখানে আসলে পার্থক্যের জায়গা যদি বলা যায়, নিউজিল্যান্ড 10-এ কত পাবে আর সাউথ আফ্রিকা 10-এ কত পাবে? আচ্ছা, নিউজিল্যান্ড আইসিসি টুর্নামেন্ট এবং সবকিছু ওভারঅল যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে আমি 10-এ 7.5 দিব। 10-এ 7.5? 7.5। সাউথ আফ্রিকাকে এই বর্তমান এই টুর্নামেন্টে তাদের যে পারফর্ম এবং তাদের যে টিম কম্বিনেশন, দ্যাটস লাইক অ্যামেজিং এবং খুবই শক্তিশালী একটা টিম নিয়ে তারা আসছে। তাদের টিমে ক্লাসেন আছে, মার্কো জনসন আছে, আরো অনেক কিছু প্লেয়ার আছে, যেমন কাগসু রাবাদা আছে, যারা প্রত্যেকের দিনে একজন সেরা পারফরমার। ক্লাসনের কথা যদি আমরা বলতে চাই, সে একা কি করতে পারে এটা আমরা সবাই জানি। এখানে ডেভিড মিলার আছে, আরো কেশব মহারাজ আছেন, মোল্ডার আছেন, সব মিলে আর কি। ডেভিড মিলার এমন একজন প্লেয়ার যে কিনা তার দিনে সে নিজে যথেষ্ট মানে একটা ম্যাচ উইন করার জন্য। তার মানে সাউথ আফ্রিকা হচ্ছে ডেভিড ওয়ার্নার, ডেভিড মিলার, ঠিক আছে। তো সে খুব ভালো খেলে। আজকে অধিনায়ক হিসেবে এক ম্যাচ পরে আবার ফিরছেন হচ্ছে ট্যাম্বো বাবুমার জন্য শুভকামনা। সে আসলে একজন খুবই স্ট্রং একজন প্লেয়ার। আজকে খেলা জিতার সম্ভাবনা কার আছে? এটা 50-50 ম্যাচ, কারণ নকআউট ম্যাচগুলো সবসময় 50-50। হ্যাঁ, এখানে আসলে যে কারো দিনে আসলে সেরা খেলা খেলে দিতে পারে। এখন সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড যদি আমাকে বলো যে 45-55। 45 কে আছে আর 45 নিউজিল্যান্ড, 55 হচ্ছে সাউথ আফ্রিকা। তখন সাউথ আফ্রিকা এগিয়ে আছে আমার বিচারে, কিন্তু আমি চাই নিউজিল্যান্ড জিতুক। আপনি মানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড, কিন্তু তবুও চান আপনি নিউজিল্যান্ডের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে, কাজ করে আসলে ওদের ক্রিকেটার অনেক ভালো। আপনার যদি এরকম কখনো একটা ট্যুর অপরচুনিটি সুযোগ হয় যে দুইটা টিকেট, একটা হচ্ছে নিউজিল্যান্ড যাওয়ার
আর একটা হচ্ছে সাউথ আফ্রিকা যাওয়ার, আপনি কোন দেশ? আমি অবশ্যই নিউজিল্যান্ড। আচ্ছা, তার মানে আপনি আগে থেকেই খুব নিউজিল্যান্ড দেশটা। হ্যাঁ, নিউজিল্যান্ডের ক্রিকেট কাঠামোটা অনেক ভালো লাগে, অনেক পছন্দ আমার। শুধু কি ক্রিকেট কাঠামো পছন্দ নাকি তার দেশটার প্রতি একটা মায়া জন্মে গেছে? দেশটার প্রতি আসলে নিউজিল্যান্ড দেশটার প্রতি সম্বন্ধে তো অনেক বেশি জানা নাই আসলে, তাদেরকে ক্রিকেট দিয়ে আমি পার্সোনালি চিনি। তাদের ক্রিকেটের সাথেই যতটুকু পরিচিত বা পরিচয় আছে এতটুকু, এর বাহিরে আসলে জানার সুযোগ নাই আমার, বা জানার সুযোগ হয় নাই কখনো। সো আমরা ক্রিকেট নিয়েই থাকতে চাই। আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা তাহলে আমাদের এই বাংলাদেশের ধরেন আজকে তিনটা আমি দলকে বলছি। একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্লেয়ারদেরকে, আর একটা হচ্ছে সাউথ আফ্রিকা, আর একটা হচ্ছে নিউজিল্যান্ড। এখানে এই তিনজন মানে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে 10-এ কে কত মার্ক পাবে? ক্রিকেট কাঠামোগতভাবে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা সবসময় ভালো, তাদের ক্রিকেট কাঠামোগুলো অনেক ভালো, তাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অনেকগুলো করে টুর্নামেন্ট আছে। আপনি দেখেন বাংলাদেশটা বলবেন, নিউজিল্যান্ড বলেছেন 7.5। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে আমি কত বলেছেন? সাউথ আফ্রিকাকেও 7.5। সাউথ আফ্রিকা 7.5, হ্যাঁ, দুইজনের লেভেল। বাংলাদেশ তাহলে কত মার্ক? আসলে বাংলাদেশ সম্পর্কে যদি জিজ্ঞেস করো রাখি, তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে বাংলাদেশ ক্রিকেট কাঠামো নিয়ে আমার নিজের খুব 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 বেশি কষ্টের একটা জায়গা। সেটা হচ্ছে আমাদের তুমি খেয়াল করলে হয়তো দেখবা আমরা অনূর্ধ্ব 19 বা অনূর্ধ্ব 16 পর্যন্ত খুব ভালো পারফর্ম করি, কিন্তু আমরা ন্যাশনাল টিমে যখন চলে আসি তখন আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ি। আমরা টি-20 আমরা হচ্ছে লাস্ট অনূর্ধ্ব 19 বিশ্বকাপে খুব ভালো খেলছি। তার আগে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে আমরা আকবর আলীর নেতৃত্বে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। নারী দলও খুব ভালো খেলছে, আমাদের বাংলাদেশে কিন্তু নারী দলও খুব ভালো খেলছে। হ্যাঁ, তারা মোটামুটি বিশ্বের দরবারে খুব ভালো খেলে, তারাও খুব ভালো খেলছে। কিন্তু আমার কথা হচ্ছে ন্যাশনাল টিম কেন অত ভালো খেলছে না? কিন্তু তাদের তো আরো বেশি ভালো খেলার কথা, কারণ তাদের মাইন্ডসেট, তারা এক্সপিরিয়েন্স দিক থেকে চিন্তা করেন, তাদের ফিনান্সিয়াল দিকে চিন্তা করেন, তারা তো আমার কাছে যতটুকু মনে হয় তাদেরকে তো আরো বেশি সাপোর্ট দেওয়া হয়। তাহলে তারা কেন পারছেন? রাকিব, এখানে আমি একটু সময় নিয়ে বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ক্রিকেট কাঠামো, এই ক্রিকেট কাঠামোর কিছু কিছু জায়গাগুলোতে অনেক বেশি এবং অনেক বেশি ডেভেলপ করতে হবে। যেখানে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তান বা আমরা ইভেন আমরা যদি এই যে নতুন হচ্ছে যে ক্রিকেট কাঠামোতে বেড়ে উঠতেছে, আমরা আমরা যদি আফগানিস্তানের ক্রিকেট কাঠামোর দিকে তাকাই, তাহলে দেখা যাবে তাদের ঘরোয়া টুর্নামেন্টগুলো হয় 15 থেকে 16টা ঘরোয়া টুর্নামেন্ট, যেখানে আমরা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা কল্পনা করাও একটা অমূলক একটা বিষয় যে আফগানিস্তানের ক্রিকেট কাঠামো এখন নতুন এত সুন্দর, এত স্পিনার থেকে শুরু করে ইব্রাহিম জাতরানের মতন ব্যাটসম্যান বেরিয়ে আসছে, রশিদ খানের মতন ক্রিকেটার বেরিয়ে আসছে। তাদের ক্রিকেট কাঠামোগুলো খুব অল্প দিনের মধ্যে খুব ভালো একটা ক্রিকেট কাঠামোতে পরিণত হচ্ছে, শুধুমাত্র তাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এই ম্যাচগুলো অনেক বেশি ডেভেলপ হয়েছে এবং তাদের খেলার মানগুলো অনেক বেশি হয়েছে। এখানে আমিনুল ইসলাম বুলবুল উল্লেখ করেছেন যে তাদের ক্রিকেট কাঠামোগুলোতে আসলে 15 থেকে 16টা টুর্নামেন্ট হয়, তাদের ঘরোয়া টুর্নামেন্ট হয়, যেগুলো থেকে তাদের জাতীয় টিমের প্লেয়াররা বের হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে কি হয়, এক এনসিএল হয় আর অ্যাকচুয়ালি কি হয়, বিপিএল হয়। এর বাইরে অ্যাকচুয়ালি আসলে তেমন কোনো টুর্নামেন্ট হয় না। আমাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস যেগুলোই বলি না কেন, সেগুলো কোনো টুর্নামেন্ট হয় না। আমরা ইন্ডিয়ার দিকে যদি দেখি, তাদের হচ্ছে রঞ্জি ট্রফি থেকে শুরু করে অনেকগুলো ট্রফি হয়, যেগুলোতে দেখা যায় যে একটা প্লেয়ার ন্যাশনাল টিমে আসার আগে তাদের 6 থেকে 7,000 রান করার পরে তারা ন্যাশনাল টিমে আসে। আর সেক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় একটা দুইটা টুর্নামেন্ট খুব ভালো খেললেই বাংলাদেশে আসলে আমাদের বোলিং এর যে আগে দেখছিলাম, মানে আমি যখন স্কুলে ছিলাম তখন আমি দেখেছিলাম যে জেলা ভিত্তিক, মানে প্রথম স্কুল ভিত্তিক খেলা হতো, তারপর থানা ইন্টার স্কুল টুর্নামেন্ট হতো। তো দেখা যায় যে আমরা যখন ক্লাস 10-এ আমরা যখন পড়ি, 9 থেকে শুরু হয়েছে, 9-10, তো আমরা দেখেছি যে স্কুলের টুর্নামেন্ট হইতো প্রথম, সেখান থেকে বাছাই পর্ব করে তারপর থানা ভিত্তিক যে স্কুলগুলো আছে সেই স্কুলে কম্পেয়ার করে একটা টুর্নামেন্ট হতো, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে জেলা ভিত্তিক হতো। আসলে এই খেলাগুলোকে আসলে কি এখন অংশগ্রহণমূলক হয় কিনা,
বা আসলে হচ্ছে কিনা? আচ্ছা, এটাতে বলে রাখি, সেটা হচ্ছে আমি নিজেও হচ্ছে 2010 যে ইন্টার স্কুল টুর্নামেন্টে আমি কানুপুর স্কুলের হয়ে আমি হচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আমার। তো যদিও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, রানার্স আপ ছিলাম 2010 মৌসুমে। তো ওই সময়গুলো থেকে আসলে ওই সময়গুলোতে এই ক্রিকেট কালচারটা অনেক বেশি ছিল। স্কুল ফুটবল টুর্নামেন্ট হতো, ক্রিকেট টুর্নামেন্ট হতো ইন্টার স্কুল। তো এখন আসলে সময় পরিক্রমায় এই টুর্নামেন্টগুলোর পরিমাণও অনেক কমে গেছে। যেগুলো আমাদের জেলাভিত্তিক ফার্স্ট ক্লাস যে টুর্নামেন্টগুলো হয়, এই টুর্নামেন্টগুলো অনেক কমে গেছে। এখন আমাদের যে ক্রিকেট কাঠামোগুলো থেকে আমরা চাই পরিবর্তন, কিন্তু আসলে আদৌ এই 2025 সালে জুলাই আগস্টের পরে আসলে যে অভাবনীয় পরিবর্তন আমরা চেয়েছিলাম ক্রিকেট কাঠামোতে, বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে, এই ক্রিকেট কাঠামোতে কোনো পরিবর্তন কি আসলে হয়েছে নাকি গতানুগতিক সেই এখন কিছুই রয়ে গেছে? সবাই শুধু পরিবর্তন, এটাই আসলে প্রশ্ন। এখন পরিবর্তন যদি মাথায় চাওয়া হয়, গোড়ায় না চাওয়া হয়, তাহলে তো পরিবর্তন হবে না কখনো। আমরা যদি সবসময় বলি যে যেখানে গাছে পানি না দিয়ে যদি ওই যে কোনো গাছে গোড়ায় পানি না দিয়ে যদি আমরা মাথায় পানি দিই, তাহলে এই পানির কোনো কাজে আসবে কিনা আমার জানা নেই। আচ্ছা, আমরা চেষ্টা করছিলাম যে এই জুলাই আগস্টের পরে বাংলাদেশের ক্রিকেট কাঠামোটাকে অনেক পরিবর্তন আসছে, কিন্তু আসলে আমরা এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট কাঠামোতে শুধুমাত্র কাগজ কলমে পরিবর্তন আসছে, এর বাইরে কোনো পরিবর্তন আমাদের চোখে পড়ে নাই এখন পর্যন্ত। কারণ আমরা এখন পর্যন্ত দেখি না যে ঘরোয়া কোনো একাধিক কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এরকম কোনো কিছু এখন পর্যন্ত আমরা দেখি নাই, যেটা আমাদের হওয়া উচিত ছিল। এবং বাংলাদেশের জেলা পর্যায়গুলো থেকে বা থানা পর্যায়গুলো থেকে যদি একদম ক্রিকেটার উঠায় নিয়ে আসা যতক্ষণ পর্যন্ত হয় না, ততক্ষণ পর্যন্ত জেলা ভিত্তিক ক্রিকেট কাঠামোটা যতক্ষণ পর্যন্ত স্ট্রং হয় না, 64 জেলা থেকে যদি একজন করে ক্রিকেটার নিয়ে আসা হয় বছরে, আমাদের 64 জন প্লেয়ার কিন্তু ক্রিকেট কাঠামোতে যোগ হবে। কিন্তু সেটা কি আদৌ হচ্ছে কিনা, আমরা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নিয়ে বসে আছি। আমাদের এটাই মনে হয় সবকিছুর একমাত্র বিষয়টা হচ্ছে যে ঢাকা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি প্রান্তিক লেভেল থেকে চিন্তা না করি, একটা ডেভেলপমেন্ট কখন হয়? একটা ডেভেলপমেন্ট যদি শুধু এক জায়গা থেকে যদি চিন্তা করেন আপনি, আমাদের বাংলাদেশ 64টা জেলার অর্থনীতি যদি শুধু ঢাকার উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে কি বাংলাদেশ ডেভেলপমেন্ট হবে? কখনোই সম্ভব না। বিষয়টা হচ্ছে যে মানুষ যখন আমার দেখতে হবে যে মানুষের পেটে যখন খাবার থাকবে, মানুষের আর্থিক অবস্থান যত ভালো থাকে, তখনই কিন্তু একটা দেশের প্রবৃদ্ধি বাড়তে থাকবে, তাই তো? মানুষের ইনকাম বাড়তে থাকবে তখনই আমাদের দেশে। কারণ একটা সরকার আপনাকে হয়তো রাস্তাঘাট করে দিতে পারবে, কিন্তু রাস্তাঘাটের পাশে যেই জিনিসগুলো কাঠামো করা দরকার সেগুলো কিন্তু আপনারই করতে হবে। আপনার বাড়ি আপনাকেই করতে হবে, তাই না? আপনার বাড়ি আপনাকে করতে হবে, আপনার গাড়ি আপনাকেই করতে হবে, বা আপনার যে পরিবেশ সেটাকে আপনাকেই তৈরি করতে হবে। এখন বেসিক্যালি বিষয়টা হচ্ছে, এখন আমরা প্রায় দেখে আসতেছি যে আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং গতানুগতিকভাবে সব সময় মানুষ এখন 7G তে চলে যাচ্ছে, 5G 6G 7G তে চলে গেছে। এখন তারা এখনো 2G তেই আমার কাছে মনে হয় যে পড়ে আসছে। আমাদের ক্রিকেট কাঠামোটা আমার মনে হয় যে এখনো 2G না 1G তে পড়ে আছে। না, আমি 2G বললাম। 2G তে যদি চলা হয় তাহলে এটার গতিবেগটা আসলে কিরকম থাকবে আমি আসলে জানি না। যেখানে যতটুকু করা উচিত, আমার কথা হচ্ছে যে আমরা যদি গাছের গোড়ায় তেল না দিই, মানে গাছের গোড়ায় যদি আমরা পানি না দিই, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি আসবে না। আমাদের প্রান্তিক লেভেল থেকে যদি আমাদের প্লেয়ারদেরকে যদি উঠে আনতে না পারি, তাহলে ডিস্ট্রিক্ট লেভেল, থানা লেভেল থেকে আমাদের প্লেয়ার, কারণ দেখা যায় দেখেন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক যে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো করা উচিত, যেগুলো আমি দেখি খালি যে বিনোদনের অনুষ্ঠান হয়, কিন্তু আপনি দেখেন এখন আপনারা জায়গায় জায়গায় মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ছেলেপেলে মোবাইলে পাবজি আসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এখন দিন দিন আপনি দেখবেন যে কিছুদিন আগে আমি দেখলাম যে মিরপুর কোথায় কোন একটা মাঠ জানি দখল করে রাখছে, যেখানে আগে খেলাধুলা করতে পোলাপান, এখন কি সেটা কি দখল করে রাখছে। সেখানে আমি যতটুকু জানি আপনার মেলা অনুষ্ঠান হচ্ছে। তো এরকম বিভিন্ন জায়গায় যেগুলা ছেলেপেলারা খেলার জায়গাগুলা উন্মুক্ত করছে না, সেখানে বিনোদনের ব্যবসা বাণিজ্য চলতেছে। তারপর খেলা ছাত্রদের যারা নতুনরা আসবে, যারা খেলবে, তাদের জন্য মানে কিছু প্রতিযোগিতামূলক বা অংশগ্রহণমূলক, তারা যাতে এরকম স্বাচ্ছন্দ্য বোধ করে যে আসলে আমরা আগে যেরকম মানুষ ক্রিকেট খেলার প্রতি একটা ভালোবাসা ছিল বা ক্রিকেট খেলতে চাইতো, এখন কিন্তু সেটা আর সেই ইচ্ছা নাই মানুষের। কারণ সেই ইচ্ছাটা কেন নাই? সেই ইচ্ছাটা পরিবেশটা যদি করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে পরিবেশটা যদি আমরা করে দিতে পারি, তাহলে হয়তো ক্রিকেটটা
প্রান্তিক লেভেল থেকে ভালো প্লেয়ার উঠে আসবে, আর ভালো প্লেয়ার যখন উঠে আসবে তখন আমার কথা হচ্ছে 64টা জেলা যেটা বললেন আপনি, 64টা জেলা থেকে অন্ততপক্ষে 64টা ছেলেকে যদি অবজারভেশন করা হয়, তাকে যে তার সেখান থেকে তো আপনি প্লেয়ার হতে পারেন। তা তো অবশ্যই। আপনি জানেন প্রতি বছর আমাদের এমন না যে আমাদের ক্রিকেট বোর্ডের লস আছে, আমাদের ক্রিকেট বোর্ড, আমি বলে রাখি আমাদের 64টা, তোমাকে একটা তথ্য দিয়ে রাখি, আমাদের ক্রিকেট বোর্ড, ধোনি যদি 3টা 4টা ক্রিকেট বোর্ড যদি চিন্তা করো, ধোনি 3টা 4টা ক্রিকেট বোর্ড, এর মধ্যে বাংলাদেশ একটা। তাহলে কেন আমরা পারছি না? তার মানে আমরা ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পরে যদি কোনো শক্তিশালী কোনো ক্রিকেট দেখেন, আমি যতটুকু জানি থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। এরকম হয়েছে যে ভারতের পুরো টিমটা যদি এখন ধরেন কথার কথা না করো, যে পুরো টিমটা যদি একটা ধ্বংসস্ত হয়ে যায়, ধরেন কোথাও দুর্ঘটনা না ঘটুক, এরকম হইতে পারে না, দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু ওই দুর্ঘটনাতে কিন্তু তাদের পরবর্তী দল কিন্তু অলরেডি রেডি। আমি বলি না যে ভারতের তুমি টানা যদি 30 জন যদি ব্যাটসম্যানের তালিকা করো, 30 জন যদি বলারের তালিকা করো, এরপরেও যে টিম থাকবে না, ওই টিমটার কাঠামোগত দিক থেকে বাংলাদেশের চাইতে অনেক আগে। তাহলে আমরা কেন পারছি না? কারণ আমরা পারছি না, আমি জানি না যে আমরা যুগ উপযোগী কেন পদক্ষেপগুলো নিতেছি না। আশা করি এখন ক্রিকেট বোর্ডে যারা ক্রিকেট খেলেছেন এবং সে অভিজ্ঞতা আছে, সম্ভবত যে এখন বিসিবির সভাপতি, সম্ভব উনার খুব ভালো, এখন আমি জানি আয়তা করে ওনার যেই ফারুক হোসেন, ওনার যেই অপূর্ণতাগুলো ছিল, সেই পূর্ণতাগুলো দিয়ে ওনার এই বিসিবিটাকে সাজাবেন, এটা আমি একদম আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ মনে করি। এবং আসলে ক্রিকেট নিয়ে যেহেতু মাননীয় উপদেষ্টা যেহেতু আসিফ ইকবাল, উনিও একজন ইয়াং তরুণ, এবং তারও আমি মনে করি আমার যেরকম ফিল হয় তারও এরকম ফিল হওয়ার কথা, যে আমরা কেন পারতেছি না, এক্স্যাক্টলি আমরা কি নিশগুলো নিয়ে কাজ করতেছি কিনা। আচ্ছা রাকিব, একটু বলে রাখি, সেটা হচ্ছে একটু বলে রাখি, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার হচ্ছে আমরা দেখছি প্রিভিয়াস যে ফেসবুকের ওনার যে পোস্টগুলো, ওনার লেখালেখি, এগুলোতে উনি বাংলাদেশের ক্রিকেট কাঠামো নিয়ে অনেক কিছু লিখতেন, অনেক কিছু চিন্তা ভাবনা করতেন, কিন্তু আসলে এই যে 6 মাস হয়ে গেছে উনি আসলে দায়িত্বে আছেন ক্রীড়া মন্ত্রণালয়ে, আসলে আমরা আশা রাখবো ওনার সেই প্রিভিয়াস যে চিন্তাধারাগুলো, ওই চিন্তাধারাগুলোর আলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদম ঢেলে একদম পরিপূর্ণ আফগানিস্তানের মতন ক্রিকেট বোর্ড যদি এত শক্তিশালী একটা পাইপলাইন রেডি করতে পারে, তাহলে আমরা কেন পারছি না সেই দিকটাতে খুব বেশি নজর দিতে। আমি এরকম দেখেছি, এরকম খেলা দেখেছি যে বিশ্বাস করবেন, আমি বেসিক্যালি আমি এখন কোনো ক্রিকেট খেলা দেখি না প্রায় অনেক দিন ধরে। শুধু দেখা না হওয়ার কারণ হচ্ছে 2টা কারণ আমার খুব স্পষ্ট, আমার মানে আমি পেয়েছি। সেটা হচ্ছে আমার সম্ভবত এশিয়া কাপ ছিল, পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা ছিল ফাইনালে, সো 2 রানে আমরা হেরেছিলাম। না পাকিস্তানের সাথে কেন, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে এশিয়া কাপ, এটা অনেক আগের কথা। এশিয়া কাপ ফাইনাল আমরা 2 রানে হারছিলাম ইন্ডিয়ার সাথে। আমি খুব ছোট ছিলাম, সম্ভবত 1 রানে বা 2 রানে হারছে, ঠিক আছে। তো আমার সেই মনে আছে সেই খেলাটা, যে 1 রানে মানুষ 3 থেকে 4টা বল ছিল, 1 রান নিতে পারে না, 1 রানে 2 রান নিতে পারে নাই, মাহমুদুল্লাহ এবং সেই কষ্ট। আর একটা কথা হচ্ছে 2018 সালে ইন্ডিয়ার সাথে খেলা, মানে এটা একদম স্কিপলেস জিতা ম্যাচটা আমরা হেরে গেছি। সো আমি জানি না যে 2 থেকে 3টা ব্যাটসম্যান খেলার পর আর বাকিগুলো মনে হয় যে ব্যাটই ধরতে পারে না। তো আমার কথা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আমরা এখানে খেলতে যাচ্ছি, ক্রিকেট খেলা খেলতে যাচ্ছি, আমি জানি না যে তারা ভালো বা আমরাও তো জানি না, কিন্তু আমাদের জায়গা থেকে হয়তো আমরা তো বলবো, তাই না? কিন্তু আমার তো মনে হচ্ছে যে 10 নম্বর 9 নম্বর জন তারা কি কখনো ব্যাট ধরে নাই, মানে তারা কি কখনো ব্যাট ধরতে জানে না? অনেক দেখেছি যে জিতা ম্যাচগুলো 2 থেকে 3 রানে হেরে যায়, 9 নম্বর 7 নম্বর 8 নম্বর ব্যাটসম্যান তারা হেরে আসতেছে, তারা দুর্বল হয়ে যাচ্ছে, তারা খেলতে পারতেছে না এবং তাদের নিজের প্রতি আত্মবিশ্বাস দিতেছে না। তার মানে আমার কাছে মনে হয় তারা অলওয়েজ সবসময় বোলিং নিয়ে ব্যস্ত, তারা ব্যাটিং নিয়ে ব্যস্ত না। এরকম হলে তো হবে। আমার কথা হচ্ছে যে বোলিং এর পাশাপাশি ব্যাটসম্যানও দরকার, আবার ব্যাটসম্যানের পাশাপাশি বোলিংটাও প্র্যাকটিস করা দরকার, এটা আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ অসংখ্য খেলা, যেটা ফাইনাল খেলা, এখন আমাদের একটা কি থাকতো, একটা ব্র্যান্ড থাকতো যে আমরা এই কাপগুলো আমরা আনতে পারছি, এরকম একটা অপশন থাকতো, কিন্তু সেগুলো 2 রানে 3 রানে আমরা হারছি। খুব দুঃখজনক। আমাদের এই যে এতদিনের এবং হার্টলেস, আমি মনে হয় যে এখন হার্টলেস হয়ে গেছি ক্রিকেটের প্রতি আমার কোনো বিন্দু পরিমাণ কোনো মায়া নেই। আমাকে অনেক বন্ধুরা খেলা দেখবি না, খেলা দেখে কি হবে, বাংলাদেশে খেলা দেখে ইমোশনালি আমি হয়ে যাই, আর খেলা দেখতে দেখতে খুব কষ্ট পাই যখন হেরে যায়। আরে ভাই হার, তোরা 100 রানে হার, 200 রানে হার, 50 রানে হার, সমস্যা নাই, তোরা এমন ভাবে হারস যেখানে মানুষকে একদম স্তব্ধ করে দেয়। সো এই জন্য আমি খেলা দেখি না। তবে খেলা দেখতে ভালো লাগে আসলে, যখন দেখা শুরু করি তখন না দেখে আসলে থাকতে পারি না।
তো কিন্তু আমরা কি হয়? বাংলাদেশের সাপোর্টার কি হয়েছে জানো, হ্যাঁ, ওই যে মানে যখন ম্যাচটা হেরে যায় তখন আমরা প্রতিজ্ঞা করি আর আর খেলাই খেলা দেখবো দেখবো না। না, আর খেলা দেখবো না। বাংলাদেশের খেলা পরের ম্যাচটাতে আমরা আবার বসে যাই যে বসে আজকে যাই। দেখতে এই হবে হচ্ছে খেলা, বিষয়টা। আজকে কিছু একটা হবে, আপনাদের আমরা কাছে আশাবাদী। অনুরোধ, যারা ক্রিকেট বোর্ডে আছেন এবং যারা ক্রিকেট খেলেন, আবার যারা সামনেতে আগামীতে আমাদের ক্রিকেট বোর্ডে আসবেন খেলার জন্য, আগামী যারা আসবেন তাদের কাছে আমরা একটা অনুরোধ ভাই, যে জানি আপনারা হয়তো আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন, ঠিক আছে, ভালোভাবে করেন ভাই, কিন্তু ভালোভাবে কিছু করেন। কিছু বিষয় আছে যেগুলা মানুষকে স্তব্ধ করে দেয়। তো এটা আপনারা আসলে পারেন না মানুষকে এইভাবে আসলে, কারণ আপনারা খেলেন, আপনারা যেটাই করেন সেটা মন দিয়ে করেন, আপনাদের ছাড়া কোনো কাজ নেই, আপনারা তো খুব অ্যাড নিয়ে ব্যস্ত, খুব মার্কেটিং নিয়ে ব্যস্ত। আমরা দেখি অনেক সময় আসলে বলতে গেলে আসলে আমি বলবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্লেয়ারদেরকে নিয়ে অনেক কথা আসলে বলি, কিন্তু আসলে এটা আমাদের বলা উদ্দেশ্য না। সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, তার ভিত্তিতেই আসলে আপনাদের উচিত যে যেহেতু বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ ক্রিকেট প্রেমী মানুষ, তো তাদেরকে তারা যেহেতু এই আগ্রহটা থাকে, কারণ দেখেন একটা আস্তে আস্তে আমি যেরকম আপনাদের খেলা দেখি না এখন, ঠিক তেমনি আস্তে আস্তে কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে আপনাদের খেলা দেখবে না। আর যখন আপনাদের খেলা যখন দেখবে না তখন আপনাদের কোনো মূল্য থাকবে না। ঠিক যেরকম ক্রিকেটে যেরকম বল ছাড়া যেরকম ক্রিকেট খেলা যায় না, ঠিক তেমনি টোটাল ক্রিকেট হচ্ছে বিষয়টা, যদি আপনাদের দর্শক না থাকে তাহলে আপনারাও ক্রিকেটের জনপ্রিয় হবেন না বা থাকবেন না। তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন। তো আজকের কথা এতটুকুই থাকলো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার হয়তো বিস্তারিতভাবে আলোচনা করেছেন, ক্রিকেট প্রেমী মানুষ। তা আমি একটা সময় ছিলাম, কিন্তু অত ওরকম হার্টলেস হয়ে গেছে এখন, আর ওগুলো নিয়ে আর মাথা ব্যথা নাই। হারক জিতক তাতে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। তো স্যার প্রায় সময় বলেন যে যে ক্রিকেট নিয়ে কথা বলেন, ফুটবল নিয়ে কথা বলেন, স্যার খুব খেলা প্রেমী মানুষ, আবার মাঝে মধ্যে সুযোগ পেলে খেলেন। তো আবার আরেকটা বিষয় আমরা চাই যে বাংলাদেশে যে খেলার যে প্রাঙ্গণগুলো আছে বা খেলা মানুষ ছেলেরা যাতে খেলতে পারে বা বাচ্চারা খেলতে পারে, বা যারা চাকরিজীবী আছে, কর্মজীবী আছে, সবাই যাতে একটা খেলার উপযোগী যদি পরিবেশ থাকে তাহলে হয়তো মনে হয় আরো ভালো হয়। কারণ খেলা হলে দুইটা জিনিস আমার কাছে মনে হয় সবচেয়ে উপকার, সেটা হচ্ছে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আমরা সবাই খেলার চেষ্টা করব, সেটা হোক আমরা সবাই শারীরিক ব্যায়ামের সাথে জড়িত থাকবো, কারণ আপনারা জানেন যে মানুষের শারীরিক সুস্থতা সুস্থতা সুন্দর সবচেয়ে বড় একটা জিনিস। আর এই সুস্থতা করার জন্য শারীরিক ব্যায়াম এবং খেলাধুলার পাশাপাশি বিকল্প কিচ্ছু নেই। আমরা এখন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পরিবারের ছেলেরা, আমাদের সমাজের ছেলেরা এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, পাবজি নিয়ে ব্যস্ত। আপনারা জানেন অনেক ধরনের প্রবলেম হচ্ছে সমাজে, এবং সমাজের একটা বিকৃতি হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি আমরা অ্যাক্টিভিটি বাড়াই, সবার সবার জায়গা থেকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে হয়তোবা এই জায়গাগুলো আমাদের কভার হয়ে যাবে। তো আজকের এই প্রতিবেদনটি এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।